মোস্তাক অশ্লীল ছবি ভিডিও তুলে জিম্মি করে আমার মেয়েকে কাবিননামা সই নিচ্ছে। এখন এই আমার মেয়েকে দিয়েই আবার সে ঢাল হিসেবে ব্যবহার করে আত্মরক্ষার। আমি আমার নরসিংদীর বড় ভাই, আমি পরবর্তীতে জানতে পারি এবং খন্দকার মোস্তাক আমাকেও ফোন দিয়েছে, ওনার ভিডিও চিত্রের পর আমাকে ফোন দিয়েছে। আমি এটা কিন্তু বলবো যে ফোনে ওনার সঙ্গে আমার কি কথা হয়েছে সর্বশেষ এবং আমার ফোনটি তিনি কেন কেটে দিয়েছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তিশার বাবা। তিশাকে জোর করে কাবিননামা সিগনেচার করেছেন মোস্তাক। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনাদের নাম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মৃত্যুর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আমি আমার নরসিংদীর বড় ভাই, আমি পরবর্তীতে জানতে পারি এবং খন্দকার মোস্তাক আমাকেও ফোন দিয়েছে, ওনার ভিডিও চিত্রের পর আমাকে ফোন দিয়েছে। আমি এটা কিন্তু বলবো যে ফোনে ওনার সঙ্গে আমার কি কথা হয়েছে সর্বশেষ এবং আমার ফোনটি তিনি কেন কেটে দিয়েছে। তো আমি যখন খন্দকার আমি নরসিংদীতে, আমার গ্রামের বাড়ি নরসিংদী মনোহরদী থানা, আর খন্দকার মোস্তাকের হচ্ছে নরসিংদী জেলা শিবপুর থানা। অনেকের কাছে আমি খন্দকার মোস্তাকের লোক, অনেকের কাছে আমি দালাল, অনেকের কাছে আমি বাটপার, অনেকের কাছে আমি টাকা নিয়ে তার এই ভিডিও চিত্রটি তৈরি করেছি। আসলে বিষয়টা এরকম না। আমি ভ্রমণ প্রিয়সী মানুষ, যারা আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন যে আমি প্রচুর ভ্রমণ প্রিয়সী, আমি সোশ্যাল ওয়ার্ক করি, আমার নিজের পকেটে যা থাকে তা দিয়ে মানুষের সহযোগিতা করার চেষ্টা করি, এটা বরাবরই। তো যেটি হচ্ছে যে এদিকে যদি বলতে চাই, আসলে চলচ্চিত্রেও কিন্তু আমার নেয়ার মতন কিছু নেই। জীবনের শুরুতে থেকেই অনেকে সারা দেশের মানুষ জানেন বা চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষও জানে যে একজন সনি রহমান যখন চলচ্চিত্রে পদার্পণ করেছেন তিনি কি করেছেন, তাকে তিনি কিন্তু দিয়েছেন, এখনো নেয়নি কিন্তু। তো খন্দকার মোস্তাকের যে বিষয়টি, এটি আমিও সাধারণ মানুষের সঙ্গে সমালোচনার বিষয় বা এটাকে যখন ফোকাসে নিয়ে আসা হয় আমি সাধারণ মানুষের সঙ্গে একমত পোষণ করব। সমাজকে নোংরা দিকে নিয়ে যাওয়া, বর্তমান জেনারেশনকে আরও উৎসাহিত করা, এই বিষয়টি আমি অবশ্যই খন্দকার মোস্তাককে দায়ী করব। এখন আমার এই কথাটি শোনার পরে অনেকের প্রশ্ন জাগতে পারে যে হুমায়ুন আহমেদ কি বিয়ে করেনি। অনেকের প্রশ্ন থাকতে পারে যে একজন সাবেক রেলমন্ত্রী তিনি কি বিয়ে করেনি। হ্যাঁ, করেছে। এটি নিয়ে কারো কোনো অভিযোগ নেই। আমি কিন্তু দেখেছি যে অনেকেই, কেউ কিন্তু অভিযোগ করছে না, বিয়ের বিষয়টি নিয়ে অভিযোগ করছে না। কিন্তু বিষয়টা হচ্ছে খন্দকার মোস্তাক কি হিরো আলম হতে চায়? খন্দকার মোস্তাক কি আমাদের জায়েদ ভাইয়ের মতো ডিগবাজি দিয়ে, জায়েদ ভাই ডিগবাজি দিয়েছে, খন্দকার মোস্তাক বিয়ে করেছে। হিরো আলম নির্বাচন করে নেতা হয়েছে কিংবা একসময় মিউজিক ভিডিও করে ভাইরাল হয়েছে। তো খন্দকার মোস্তাক আমার তো মনে হয় যে তিনি আসলে এই বিয়েটিকে অবলম্বন করে সমাজকে যেরকমটা কুলুষিত করছে সেই পাশে ওনার আগ্রহটা অনেক মনে হয় বেশি যে কিভাবে ভাইরাল হওয়া যায়। যদি সেটি না হয়, ওনার সম্পর্কে, উনি আমার নরসিংদীর বড় ভাই, আমি পরবর্তীতে জানতে পারি এবং খন্দকার মোস্তাক আমাকেও ফোন দিয়েছে, ওনার ভিডিও চিত্রের পর আমাকে ফোন দিয়েছে। আমি এটা কিন্তু বলবো যে ফোনে ওনার সঙ্গে আমার কি কথা হয়েছে সর্বশেষ এবং আমার ফোনটি তিনি কেন কেটে দিয়েছে। তো আমি যখন খন্দকার আমি নরসিংদীতে, আমার গ্রামের বাড়ি নরসিংদী মনোহরদী থানা, আর খন্দকার মোস্তাকের হচ্ছে নরসিংদী জেলা শিবপুর থানা। ওনার যেটি হচ্ছে, আমি আমার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি আমার ইউনিয়ন, থানা, আশেপাশের জেলা, বিভিন্ন জায়গার রাস্তাঘাট যেদিকে যে আমি কিন্তু ভিডিও করে করে সেটা প্রকাশ করি, বিশেষ করে প্রবাসীদের জন্য। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি আসলে ঢাকায় আসার পথে একজন আমার ফ্রেন্ড বললো যে এখানে একটা পার্ক আছে। তো আমি পার্কটিতে যাওয়ার পথেই, ঢাকা টু সিলেট হাইওয়ে, এটাকে বলে ইটাখলা, যাওয়ার পথেই দেখলাম এখানে লেখা আছে বড় করে আনন্দ পার্ক। আনন্দ পার্কের রাস্তায় প্রবেশ করলাম। 2 থেকে 3 মিনিট যাওয়ার পরে আমার ফ্রেন্ড বলছে এটা হচ্ছে খন্দকার মোস্তাকের বাড়ি। আমার গাড়িটি ব্রেক করলাম। খন্দকার মোস্তাক হইস, খন্দকার মোস্তাক কোন খন্দকার মোস্তাক? কারণ মোস্তাক শব্দটি কিন্তু ইতিহাসের সঙ্গে জড়ানো কিন্তু একটি নাম। তো আমার মাথায় তখন বলল যে এটা হচ্ছে সেই তিশা খন্দকার মোস্তাক। আমি নেমে ওনার বাড়ির সামনে একটা সুন্দর সাইনবোর্ড সেটি পড়লাম। পড়ে আমার মনে হয়েছিল যে এটা দেখতে খুব সুন্দর একটা বাড়ি, খুব মানে এটাকে আমি অন্দরমহল বলেছিলাম ভিডিওতে। তো সেখানে আমার মনে হয়েছিল কি যে আমাকে হয়তো ঢুকতে দিবে না। তারপরে দেখলাম একটু সামনে যাওয়ার পর পার্কের মূল ফটক। যাওয়ার পর আমি খুব সাধারণ মানুষের মতন বললাম যে এখানে টিকিট কত করে? বললো 200 টাকা করে টিকিট লাগবে। তা আমার মাথা আরো গরম হয়ে গেল। হ্যাঁ,
তারপরে এখানে যেটি হচ্ছে আমার সঙ্গে আরেকটা ফ্রেন্ড ছিল, সে তার মোবাইলটা ধরাচ্ছিল, হঠাৎ করে কাউন্টার থেকে একটা মহিলা চিৎকার করে উঠলো, এই ভিডিও করছেন কেন, ভিডিও করছেন কেন। এই আমার মধ্যে কিন্তু একটি বিষয় জাগতে শুরু হলো যে খন্দকার মোস্তাকের তাহলে এই পার্কের মধ্যে কি আছে বা এই বাড়িটিতে কি আছে, আমাকে এনিহাও ঢুকতে হবে। তারপরে আমি এমনভাবে খেপে গেলাম, আমি বললাম যে আমি চাইলে এখানে ডিসি এসপির ফোন চলে আসবে, পুলিশের গাড়ি আসবে, সম্ভবত এখানকার যে কেয়ারটেকার রতন নাকি জানি নাম, তিনি সম্ভবত খন্দকার মুস্তাক সাহেবকে ফোন দিয়েছে কিনা বা তাদের আসলে কোনো কর্তৃপক্ষ থাকতে পারে, পার্কে দিয়েছে, আমাকে ফ্রি ঢুকতে দিল। ঢুকতে যে আমি আসলে খন্দকার মুস্তাক নিয়ে মূল টার্গেট ছিল না, যেহেতু আমার নরসিংদীস্থ আমার নিজের জন্মভূমি, সে এলাকার পার্ক, এটা নিয়ে ভিডিও করতে যে আমি আসলে এই পার্কটির নামের সঙ্গে আসলে খন্দকার মুস্তাকের নামটি কিন্তু আমাকে আনতে হয়েছে। আবার অনেকে যাতে আমাকে প্রশ্ন না করে যে কোন খন্দকার মুস্তাক, যেহেতু সমালোচনার পাত্র, আলোচনার পাত্র মুস্তাক, সেই জায়গায় আমি তিশার নামটিও এনেছি, কিন্তু আলটিমেটলি আমি খন্দকার মুস্তাকের দালাল না। অনেকে আমাকে বলছে যে সাংবাদিকদের আজকাল মাথা খারাপ হয়ে গেছে। আমি এই ভিডিওটির মাধ্যমে অনেককেই বলবো যে ভাই আমি সাংবাদিক না, সাংবাদিকতা অনেক বড় ব্যাপার। কারণ আজকে সাংবাদিকরা কিন্তু অনেক ধরনের সেক্টর রয়েছে, ক্রাইম থেকে শুরু করে বিনোদন, অনেক সেক্টর রয়েছে, অনেক মেধার জায়গা। আমি তো জাস্ট একজন, যদি আমি বলবো যে একটা ব্লগ তৈরি করে, আমার কোনো অডিও কলে আপনি পাইবেন না যে আমি বলছি যে আমাকে টাকা দিতে হবে, আমাকে ফ্ল্যাট দেওয়া লাগবে, এমন কোন অডিও কলে এখানে ধরলাম টাকা দিয়ে সে বয়স বাড়িয়েছে, কিন্তু আপনার যে কাগজপত্র আইডিয়াল স্কুলে ভর্তি করিয়েছে, এটা আপনি কিভাবে করেছেন? এইটার একটু আইডিয়াল স্কুলের একটা নিয়ম আছে, একটা বাচ্চার বয়স যদি 4 বছর হয় সেই স্কুলে তাকে ভর্তি করা যাবে না, তারপর 6 বছর দেখাইতে হয়। যেহেতু আমার মেয়ে অত্যন্ত মেধাবী ছিল, হ্যাঁ, তাকে আমরা আইডিয়াল স্কুলে ভর্তি করাও যেহেতু সো টাফ একটা বিষয়, সেই জন্য আমরা তার বয়সটা বাড়িয়ে আমরা তাকে অ্যাডমিশন করেছি। সেটি মোস্তাক যেটি তাকে বলতে বাধ্য করছে, তার বাইরে যাওয়ার তার কোনো স্কোপ আছে আমি মনে করি না। মুস্তাক গত 15 দিন মিডিয়াতে কথা বলেনি, আপনি সে যখন বন্ধ করেছে আপনারা তখন শুরু করেছে, এটা কেন? সে যখন কেউ যখন কারো পিঠে আঘাত করে তখন তার ঘুরে দাঁড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকে না। সে যখন প্রেস কনফারেন্স করে আমাদের নামে মিথ্যাচার করে, হ্যাঁ, তখন আমাদের সেই প্রশ্নগুলির জবাব না দিলে তার অসত্য কথাগুলি প্রতিষ্ঠিত হয়ে যায়। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমি একটা মেসেজ দিতে চাই যে মোস্তাক অশ্লীল ছবি ভিডিও তুলে জিম্মি করে আমার মেয়েকে কাবিননামা সই নিচ্ছে। এখন এই আমার মেয়েকে দিয়েই আবার সে ঢাল হিসেবে ব্যবহার করে আত্মরক্ষা করতে যাচ্ছে, বা আইনের প্রশাসন যেন তার ধারে কাছে না যাইতে পারে বা ধরাছোঁয়ার বাইরে থাকতে পারে, সেই কারণে আমার মেয়েকে সে ঢাল হিসেবে ব্যবহার করতেছে। আচ্ছা, আপনি যে বারবার যে অশ্লীল ভিডিওর কথা বলতেছেন, আপনি যে তথ্য প্রমাণ ছাড়া কথা বলতেছেন, মুস্তাক তো আপনার বিরুদ্ধে মানহানি করে মামলা দিতে পারে। মানহানি মামলা আমি করব, আমি তার নামে আমি যেটা আইনজীবীর সাথে আলাপ করছি, আমি তাকে উকিল নোটিশ পাঠাবো। তার মধ্যে একজন করাপ্টেড পারসন, তাই সে বহু ছাত্রী যৌন হয়রানি সে করছে, এবং সবগুলা তথ্যই পত্রিকায় আপনারা দেখতেছেন। এবং তার মতো একজন কুখ্যাত ব্যক্তি আমাকে যে শ্বশুর বলে সম্বোধন করতেছে, এটি আমি মনে করি আমার এবং আমার পরিবারের মানিজ্যত ধুলার সাথে ঘোরাঘুরি করতেছে। সে তার বাপ মাকে শ্রদ্ধা করছে কিনা সেটি আপনারা পরীক্ষা করুন। আমাকেও তার শ্রদ্ধা করা প্রয়োজন। তার বাবা মাকে শ্রদ্ধা করছিল কিনা সেটা দেখেন। সে তার গ্রামের বাড়িতে আপনারা যান। কি নিয়ে লড়ছে? আপনার মেয়ে তো একজন প্রাপ্তবয়স্ক, হ্যাঁ, সে জেনে শুনে বিয়ে করেছে। একজন মহিলার লেট মি ফিনিশ। একজন মহিলার বয়স যদি 50 বছর হয়, আইন কি আমাকে অধিকার দিছে যে তাকে বল প্রয়োগ নিয়ে গিয়ে অশ্লীল ভিডিও তুলে জিম্মি করে আমি ধরাছোঁয়ার বাইরে থেকে যাব? আজকে তো কাজী সাহেব যে কথা বললো, সম্পূর্ণ ধর্মীয় নিয়ম অনুযায়ী বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী তিশাকে সামনে রেখে সে বৈধভাবে বিয়ে করাচ্ছে। তাহলে 18 বছর আমি একটি জিনিস বলি,
সে যেটা মেডিকেলে যেটা রিপোর্ট বয়স পরীক্ষার রিপোর্ট হয়েছে, সেখানে যে বয়সে যে 19 দেখাইছে সেখানেও প্রভাবিত করা হয়েছে কিনা, হ্যাঁ, সেটিও তদন্তের দাবি রাখে। হ্যাঁ, এটি এখন এখানে ধরলাম টাকা দিয়ে সে বয়স বাড়িয়েছে, কিন্তু আপনার যে কাগজপত্র আইডিয়াল স্কুলে ভর্তি করিয়েছে এটা আপনি কিভাবে করেছেন? এইটার একটু আইডিয়াল স্কুলের একটা নিয়ম আছে যে একটা বাচ্চার বয়স যদি 4 বছর হয় সেই স্কুলে তাকে ভর্তি করা যাবে না, তারপর 6 বছর দেখাইতে হয়। যেহেতু আমার মেয়ে অত্যন্ত মেধাবী ছিল, হ্যাঁ, তাকে আমরা আইডিয়াল স্কুলে ভর্তি করাও যেহেতু সো টাফ একটা বিষয়, সেই জন্য আমরা তার বয়সটা বাড়িয়ে আমরা তাকে অ্যাডমিশন করেছি। আপনি তো শিক্ষিত একজন, আপনি যে বয়স বাড়িয়ে দিয়েছেন এটা কি আইন মানবে না কাগজ দেখবে? এটি একজন সন্তানের জন্ম তারিখ বাপ মা জানে, অন্য কেউ জানবে না। অবশ্যই বাবা মা জানে। যখন জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ড হয় তখন কিন্তু আইন সেটাই। তা এটি যদি তাহলে কোর্ট তো মহামান্য কোর্ট বয়স পরীক্ষার জন্য আর পাঠানোর প্রয়োজন হইতো না। সেখানে তো উত্তীর্ণ হয়েছে, সেখানে প্রভাবিত হয়েছে কিনা সেটা তদন্তের দাবি রাখে। আমি মনে করি আমাদের পরিবার একটা সম্ভ্রান্ত পরিবার, আমার স্বনামধন্য পরিবার, আমাদের পরিবারের কিছু ঐতিহ্য আছে, সেই পরিবারের সন্তান। সুতরাং আমরা যেমন আমি বলি, আমার সব বন্ধুরা ধূমপান করে, আমি করি না, আমাদের পরিবারে কেউ ধূমপান করে না। তো এটি হলো আমরা সেই রকম একটা পরিবারের সন্তান। তো আমাদের তিশা আমার মেয়ে, সুতরাং আমরা যে আদর্শ নিয়ে যে বাপ মার যে শিক্ষা দিছে, যেভাবে মানুষ হয়েছে, আমি আমার বাচ্চাকে সেভাবেই মানুষ করছি এবং আমাদের সেভাবে তাকে শিক্ষা দিয়েছি বলেই সে পিএসসিতে জিপিএ 5 পেয়েছে, জেএসসিতেও জিপিএ 5 পেয়েছে, এসএসসিতেও জিপিএ 5 পেয়েছে। তো আমি আশা করছি যে আপনারা স্বপ্ন ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।